আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? অনার্স ফার্স্ট ইয়ার, তোমাদের সাথে আজকে অনেকদিন পরে একটা ক্লাস নিতে চাচ্ছি। মূলত ফার্স্ট ইয়ার তো আমাদের বলতে গেলে শেষ। এখন তোমরা অঙ্গীকার নামায় সই দিবা, তারপরে হয়তো সরকার নতুন কোনো পদ্ধতি গ্রহণ করবেন, তোমাদেরকে দ্বিতীয় বর্ষে উত্তরণের একটা পন্থা তো অবশ্যই খুঁজে বের করা হবে। তো আমরা সেই অপেক্ষায় আছি। তো ক্লাস শেষ, সাবজেক্ট শেষ মোটামুটি, তারপরেও আমরা চাচ্ছি যে তোমাদের টুকটাক একটু ক্লাস নেওয়ার মাধ্যমে যেন তোমাদের বিষয়গুলো একটু রানিং থাকে, পড়াশোনাটা একটু টাচে থাকে, সেই জন্যই আজকের এই চেষ্টা। আমি কি পড়াতাম মনে আছে তো তোমাদের সবার? আমি পড়াতাম লোক প্রশাসন পরিচিতি, ইন্ট্রোডাকশন টু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, মনে আছে তো ফার্স্ট ইয়ার সবার? আমি জানি না, তোমাদের সাথে রেগুলার ক্লাস হয় না, একদিন শুধু এই যে অঙ্গীকার নামা সই করার ক্ষেত্রে একদিন তোমাদের সাথে কয়েকজনের সাথে দেখা হলো। আশা করতেছি সবাই ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলছো। এই মুহূর্তে এটাই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, কেননা আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে দেশের পরিবেশ পরিস্থিতি আবার অবনতির দিকে যাচ্ছে। করোনার বিষয়টা বিশেষ করে অবনতির দিকে যাচ্ছে। যা আমরা একটু ঠিকঠাক হয়ে আসি যে এখন থেকে বোধহয় সব শুরু হবে, সবকিছু স্বাভাবিক হওয়া শুরু, ঠিক তখনই দেখা যায় যে আসলে অবস্থাটা আবার জটিল হয়ে যায়, সংক্রমণের রেট বৃদ্ধি পেতে থাকে। তো মন খারাপ করো না, আমরা কিন্তু চেষ্টা করতেছি আসলে সব সময় যে তোমাদের পড়াশোনার ল্যাকিংসটা আমরা পুষিয়ে দেওয়ার জন্য। এখন সময় একটা বড় বিষয়, যে সময় চলে যাচ্ছে, তোমাদের এতদিনের সেকেন্ড ইয়ারে থাকার কথা ছিল, তাই না? সেই ক্ষেত্রে নিশ্চয়ই জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সরকার একটা ডিসিশন ভালো নেবেন, যেটা তোমাদের জন্য ভালো হয়, সবার জন্যই মঙ্গলজনক হয়। কারণ এত হিউজ পরিমাণ ছাত্রছাত্রীর দিকে তারা নিশ্চয়ই সদয় দৃষ্টিতেই তাকাবেন, এবং এটারই একটা অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের জন্য একটা অঙ্গীকার নামার ব্যবস্থা করা হয়েছে। তোমরাও চেষ্টা করো, এই লকডাউন আর একদিনের মধ্যেই কড়া লকডাউন হয়তো পড়ে যাবে, তোমরাও চেষ্টা করো যে লকডাউনটা থাকার মধ্যেই, অর্থাৎ সীমিত আকারের লকডাউনের মধ্যেই যেন তোমরা তোমাদের অঙ্গীকার নামাগুলিতে যথাযথভাবে পূরণ করতে পারো এবং দরখাস্তটা সই করতে পারো প্রয়োজনীয় বকেয়া পরিশোধের মাধ্যমে। এই বিষয়টা তোমাদের এগিয়ে গেলে কি হবে যে হঠাৎ করে যদি সরকার ভালো একটা ডিসিশন নেয় দ্বিতীয় বর্ষে উত্তরণের ক্ষেত্রে, সেটা তোমরা লাভবান হবা। যাই হোক, আমাদের মোটামুটি লোক প্রশাসন কিন্তু পড়ানো একবার না বোধহয় দুইবারই শেষ হয়েছে। তো আমি এখন আবার নতুন করে একটু পড়াতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আজকের সহজ একটা বিষয় পড়াবো, সেটা হচ্ছে লোক প্রশাসন কি, লোক প্রশাসনের প্রয়োজনীয়তা, বৈশিষ্ট্য, লোক প্রশাসনের বৈশিষ্ট্য ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা। তাহলে আসো আমরা সেই লোক প্রশাসনে চলে যাই। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, লোক প্রশাসন হচ্ছে দুইটার প্রত্যয়ের সমন্বয়ে। লোক মানে হচ্ছে পাবলিক, প্রশাসন মানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। লোক প্রশাসন কথা দিয়েই বোঝা যায় যে অ্যাডমিনিস্ট্রেশনের মানে হচ্ছে কি সেবা প্রদান বা ব্যবস্থাপনা করা, কোনো অফিসের কোনো কাজের ব্যবস্থাপনাকেই আমরা অ্যাডমিনিস্ট্রেশন বলি। হ্যাঁ, এই অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যখন পাবলিক যুক্ত হয়, তার মানে পাবলিক বলতে লোক বা জনগণকে, একটা রাষ্ট্রের জনগণকে আমরা বুঝি, তার মানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যৌথভাবে যদি আমরা বলি তাহলে আমরা বলবো যে জনগণের সেবা প্রদানের একটা ব্যবস্থা বা জনগণের ব্যবস্থা প্রদানের মাধ্যমে, ব্যবস্থাপনা সম্পূর্ণকরণের মাধ্যমে যে পদ্ধতি অবলম্বন করা হয় সেটাই হচ্ছে লোক প্রশাসন। আমরা লোক প্রশাসনের সংজ্ঞার দিকে যদি তাকাই, অনেক ধরনের সংজ্ঞা আমরা পাবো। আমরা বর্তমান সময়ের দুজন রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিব এবং প্রাচীন আমলেরও দুজন রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিব। এইভাবে দিয়ে আমরা লোক প্রশাসনটাকে সেট করব। তারপরে আমরা সুন্দরভাবে আমাদের পড়ার বিষয়বস্তুটা সম্পর্কে আলোচনা করব। তাহলে মনে করো যে লোক প্রশাসনের বিষয়বস্তু যদি 4 নম্বরের প্রশ্নে আসে, তোমরা অন্তত 3 জন রাষ্ট্র দার্শনিকের সংজ্ঞা প্রদান করবা এবং সেই সাথে 4 নম্বরের কোশ্চেনে অ্যান্সার করার জন্য 3 জন যদি নাও পারো 2 জন তো অন্তত করবাই, সাথে এক লাইন করে অন্তত 5টা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লোক প্রশাসনের দিয়ে দিবা। আমি ব্যবস্থাপনাবাদী, তারপরে হচ্ছে তোমাদের এই যে সংকীর্ণবাদী, এদের কথায় যাব না, কারণ এদের কথায় গেলে আবার এই প্রশ্নের উত্তর অনেক বড় হয়ে যাবে, 10 নম্বরের হয়ে যাবে। কিন্তু 10 নম্বরে সাধারণত লোক প্রশাসনের সংজ্ঞা
এই প্রশ্ন আসে না। যাই হোক, তাহলে আসো আমরা দেখি লোক প্রশাসনের সংজ্ঞাটা আমরা বুঝলাম যে যে শাস্ত্র প্রশাসনের বা জনগণের সেবা এবং ব্যবস্থাপনার দায়িত্বে নিযুক্ত থাকে এবং নির্দিষ্ট কাঠামোর মাধ্যমে মানবিক এবং আইনসিদ্ধভাবে সমস্ত কার্যাবলী পরিচালনা করে এবং সম্পাদনের দায়িত্ব নেয়, সেটাকে আমরা লোক প্রশাসন বলে থাকি। লোক প্রশাসনের কয়েকটা বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্যই হচ্ছে সরকারি নীতি নির্ধারণ করা। লোক প্রশাসনের 1 নম্বর বৈশিষ্ট্য কি? সরকারি নীতি নির্ধারণ করা। 2 নম্বর বৈশিষ্ট্য আমরা বলবো আনুষ্ঠানিক সংগঠন। লোক প্রশাসন অবশ্যই একটা আনুষ্ঠানিক সংগঠন, এটা অনানুষ্ঠানিক না, এবং এটা রাষ্ট্রীয় আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত পরিচালিত একটা শাসন ব্যবস্থা। 3 নম্বর আমরা বলবো একটা আনুষ্ঠানিক সংগঠন। হ্যাঁ, এটাই তো বললাম। তারপরে কি? 3 নম্বর হচ্ছে নীতি বাস্তবায়ন করা, অর্থাৎ রাষ্ট্রের নীতি প্রণীত নীতিকে বাস্তবায়ন করা এবং নীতি প্রণয়নের ক্ষেত্রে সমস্ত ভূমিকা রাখাই হচ্ছে লোক প্রশাসনের অন্যতম একটা বৈশিষ্ট্য। অর্থাৎ সরকার যত নীতিমালা গ্রহণ করবেন সেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়নের অধিকার কার? একমাত্র প্রশাসনের। এরপরে আসো দৈনন্দিন কাজের ধারাবাহিকতা রক্ষা। অর্থাৎ অনেক সময় এমন হয় যে সরকার পরিবর্তন হয়, রাষ্ট্রে কোনো অস্থিতিশীল অবস্থা চলতে থাকে, রাষ্ট্রের ভিতরে কোনো কপ্ট হইতে পারে। হ্যাঁ, যাই হোক, রাষ্ট্রের সিচুয়েশন যত খারাপ হোক, যত ভালো হোক, যত ভঙ্গুর হোক, যত অস্থিতিশীলতা আসুক না কেন, দুর্যোগ আসতে পারে, প্রাকৃতিক পরিবেশ সমস্যার সম্মুখীন হতে পারে, কিন্তু লোক প্রশাসনের কাজ নিরবিচ্ছিন্নভাবেই চলতে থাকবে। অর্থাৎ প্রশাসন কাঠামো কখনো থেমে যাবে না, অস্থবির হবে না। এটাই হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে সমস্ত কাজ সম্পাদন করা। তাহলে কি লোক প্রশাসন সবসময় নিরবিচ্ছিন্নভাবে সব কাজ সম্পাদন করে যাবে। এরপরে আসো দায়িত্বশীলতা। দায়িত্বশীলতা বলতে আমরা কি বুঝি? অর্থাৎ রাষ্ট্রের কাজে নিয়োজিত সমস্ত কাজের প্রতি দায়িত্বশীল থাকার যে প্রবণতা, তাকে আমরা বলবো দায়িত্বশীলতা। এরপরে আসো একরূপতা। একরূপতা বলতে আমরা কি বুঝি? যে রাষ্ট্রের প্রতি একনিষ্ঠ থাকতে হবে। প্রশাসন যেভাবে যে নিয়মে পরিচালিত হয় সেই নিয়মেই তার কাজ তৈরি করে যেতে হবে। রাষ্ট্রের প্রতি কখনোই দ্বৈত সত্তা বা ভালো খারাপের মিশ্রণ এরকম ভাবে বা কোনো কাজ কোনো নীতিকে অন্যদিকে মোটিভেট করার প্রভাবিত করার প্রবণতা লোক প্রশাসনের মধ্যে থাকবে না। কর্মদক্ষতা। লোক প্রশাসনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কর্মদক্ষতা। কারণ কি? লোক প্রশাসন অবশ্যই প্রশাসনে কর্মরত সমস্ত কর্মকর্তা কর্মীদের মাধ্যমেই গঠিত। তার মানে কি? এই কর্মকর্তা কর্মীরা থাকবে যথেষ্টভাবে দক্ষ, প্রশিক্ষণ প্রাপ্ত। আমলাতান্ত্রিক। আমরা জানি যে প্রশাসনে যারা কাজ করেন, যেসব কর্মকর্তাদের সমন্বয় প্রশাসন গঠিত, তাদেরকে বলা হয় আমলা। হ্যাঁ, তারা সরকারের শাসন বিভাগের নীতি নির্ধারণী কাজের সাথে জড়িত থাকেন এবং সেই নীতিকে বাস্তবায়ন এবং পরিচালনার কাজে তারা নিয়োজিত থাকেন। এই মানুষদেরকে বলা হয় আমলা। তার জন্য আমরা বলবো যে প্রশাসনিক কাঠামো মূলত আমলাতান্ত্রিক। কাজের দীর্ঘসূত্রিতা। কাজের দীর্ঘসূত্রিতা লোক প্রশাসনের অন্যতম একটা বৈশিষ্ট্য। অর্থাৎ এই কাজটা কখনোই সহজেই বলার সাথে সাথে হয়ে যায় না। লোক প্রশাসনকে যদি আমরা ভালোভাবে দেখি, অফিসিয়াল দৃষ্টিতে দেখি, তাহলে দেখবো যে এটা একটা ডেস্ক গভর্নমেন্ট, অর্থাৎ দপ্তর ভিত্তিক শাসন ব্যবস্থা। এখানে ফাইল প্রথমে নিচ থেকে আস্তে আস্তে উপরে ওঠে, উপর থেকে সই হয়ে স্যাংশন হয়ে আবার নিচে 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 নামে। এই যে নেমে যাওয়ার প্রবণতা এবং উপরে ওঠার প্রবণতা, এই কারণেই এই ব্যবস্থাটাকে আমরা বলবো যে কাজের দীর্ঘসূত্রিতা। এইটা আবার অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের দুর্নীতির কারণে একটা ফাইল একটা দপ্তরে আটকা পড়ে যেতে পারে। তখনই মূলত ফাইলটা কি হয়? ফাইলটা আসতে ডিলে হয়, হ্যাঁ, সময় ক্ষেপণ হয়, এবং এই অবস্থাটাকে আমরা বলি দীর্ঘসূত্রিতা। সমন্বিত উদ্যোগ। অবশ্যই লোক প্রশাসন ব্যবস্থা টোটালটাই একটা সমন্বিত উদ্যোগ। কখনোই কোনো একজন মানুষের মাধ্যমে লোক প্রশাসনের কর্মকাণ্ড কমপ্লিট হয় না। তাহলে দেখো, আমরা লোক প্রশাসনের অনেকগুলো বৈশিষ্ট্য পড়লাম, মোটামুটি সেগুলি ব্যাখ্যা করারও চেষ্টা করলাম। এখন আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাব, আমাদের লোক প্রশাসন অধ্যয়নের প্রয়োজনীয়তায়। লোক প্রশাসন অধ্যয়নের প্রয়োজনীয়তা।
কথা। আচ্ছা, 1 নম্বরে বলবো যে প্রশাসন সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য লোক প্রশাসনের জ্ঞান অবশ্যই অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো, তুমি রাষ্ট্রবিজ্ঞান পড়ো আর না পড়ো, তোমার রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো সম্পর্কে তোমার জ্ঞান থাকতে হবে। এই জ্ঞান থাকার জন্য তোমার সবার প্রথম যে জিনিসটা জানা দরকার সেটাই হচ্ছে লোক প্রশাসন, অর্থাৎ তোমার রাষ্ট্রের শাসন কাঠামো কেমন। তারপরে 2 নম্বরে সুখী এবং সমৃদ্ধশালী জীবন গঠনে, হ্যাঁ, মানুষের ব্যক্তিগত সুখ এবং সমৃদ্ধি কিন্তু রাষ্ট্রের উপরে, রাষ্ট্রের গতিশীলতা রাষ্ট্রের উপরই ডিপেন্ড করে। যে রাষ্ট্র যত বেশি উন্নয়নশীল উন্নতির পথে ধাবিত হয়, সেই রাষ্ট্রের মানুষের জীবনযাপন ব্যবস্থাও কিন্তু তত বেশি সহজ এবং উন্নত। নাগরিক জীবনকে সুচারুরূপে পরিচালনা করা, নাগরিক জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, নাগরিক দায়িত্বকে পরিচালনা করার জন্য অবশ্যই অবশ্যই কোন জ্ঞানটা থাকতে হবে? লোক প্রশাসনের জ্ঞানটা জানা জরুরি। অর্থনৈতিক জীবনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য, অর্থাৎ মানুষের জীবনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার জন্য, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য অর্থনৈতিক মানদণ্ডকে আমাদের বিবেচনায় রাখতে হবে। সভ্যতা এবং কৃষ্টি, নিজের দেশের সভ্যতা এবং কৃষ্টি সংরক্ষণের জন্য আমরা কি করি? রাষ্ট্রের এই নিজস্ব সভ্যতা এবং কৃষ্টিকে দেখাশোনা করি। অনেক সময় কি হয়? পৃষ্ঠপোষকতাও করা হয়। প্রত্যেকটা জেলার প্রশাসন, বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে আমরা দেখব যে প্রত্যেকটা জেলা প্রশাসন কিন্তু তাদের প্রশাসকদের মাধ্যমে সেই জেলার ঐতিহ্যবাহী জিনিসগুলোকে সংরক্ষণ করার চেষ্টা করে। এটাই হচ্ছে গিয়ে কৃষ্টি এবং শিল্পকে সংরক্ষণ, স্থিতিশীলতা এবং ধারাবাহিকতা রক্ষা। যেহেতু লোক প্রশাসন একটা ধারাবাহিক প্রক্রিয়া এবং এটা নিরবিচ্ছিন্নভাবে সব সময় চলতেই থাকবে, যার জন্য কি এখানে অবশ্যই এই স্থিতিশীলতা এবং ধারাবাহিকতা রক্ষার জন্য কি করতে হয়? আমাদের লোক প্রশাসনের কিছু জ্ঞান থাকা উচিত। এরপরে আসো দেশের প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার। দেশের একটা নির্দিষ্ট সময়ে অর্জিত প্রাকৃতিক সম্পদ, সেটা কি পরিমাণে ব্যবহার হচ্ছে, কি পরিমাণে ব্যবহার হবে, এটার আর্থিক মূল্য কি হবে, এই জিনিসগুলো লোক প্রশাসন পাঠ করলে জানা যায়। জনশক্তির যথাযথ ব্যবহার, রাষ্ট্রের টোটাল জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করার জন্য কিন্তু লোক প্রশাসনের দরকার আছে। তারপর আসো রাষ্ট্রের যাবতীয় সমস্যা সমাধানের জন্য, একটা রাষ্ট্রের যে ধরনের সমস্যার সম্মুখীন হয় না কেন, সেই সমস্যা সমাধানের জন্য আমাদের কি দরকার? অবশ্যই আমাদের লোক প্রশাসনের জ্ঞান জানা দরকার। জনগণের কল্যাণ সাধনেও আমরা লোক প্রশাসনের অস্তিত্ব পেয়ে থাকি। তারপরে কি? ব্যবস্থাপনার জ্ঞান অর্জন। ব্যবস্থাপনা মানে কি? ম্যানেজমেন্ট। তোমরা দেখবা যে অ্যাডমিনিস্ট্রেশনকে ম্যানেজ করা, সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ম্যানেজমেন্টের জ্ঞান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, প্রশাসনে প্রচলিত মানুষদের অবশ্যই নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে ট্রেন্ড করা হয়, কিন্তু নিয়োগপ্রাপ্ত হওয়ার আগেও যেন প্রশাসনিক কিছু জ্ঞান দক্ষতা থাকে, সেজন্য লোক প্রশাসন পাঠ করা জরুরি। তাহলে আমরা দেখলাম যে লোক প্রশাসন আসলে এমন একটা বিজ্ঞান, এমন একটা শাস্ত্র, যেটা আসলে আমাদের দৈনন্দিন জীবনে নর্মাল কাজের জন্য, নর্মাল চাকরি বাকরির প্রয়োজনেও আমাদের এই জ্ঞানটা থাকা আবশ্যক। আজকে আমরা যে 2টা প্রশ্ন পড়লাম, প্রশ্ন 2টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে লোক প্রশাসনের বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে লোক প্রশাসনের প্রয়োজনীয়তা। স্টুডেন্টসরা, তোমরা জানো যে এই অধ্যায়ে কিন্তু আমাদের আরো বেশ কিছু প্রশ্ন আছে। সেটা কি? লোক প্রশাসনের সংজ্ঞা দাও, লোক প্রশাসনের গুরুত্ব আলোচনা করো। লোক প্রশাসনের গুরুত্ব আর প্রয়োজনীয়তা কিন্তু কাছাকাছি। তোমরা যদি গুরুত্বের মধ্যে প্রয়োজনীয়তার পয়েন্টসগুলোও দিয়ে দাও একটু এদিক সেদিক করে, তাহলে কিন্তু তোমরা মার্কস পাবা। তারপরে দেখো গুরুত্ব বললাম, আরেকটা কি? পরিধি বললাম। পরিধির প্রশ্ন যখন আসবে, প্রকৃতির প্রশ্ন যখন আসবে, তখন আমরা আবার কিন্তু সেই যে আমাদের লুথার ব্রুকের পোস্টকর্ব নীতি, সেই নীতিতে আমরা চলে যাব। পোস্টকর্ব নীতিতে আমরা কি দেখছিলাম? যে
লোক প্রশাসন মূলত 6টা, একটা প্রশাসক যে 6টা কাজ করে সেই 6টা কাজের মাধ্যমে নির্দেশিত হয়, সেই 6টা কাজ পরিচালনার মাধ্যমে লোক প্রশাসনের প্রকৃতি নির্দিষ্ট করা যায়। এইভাবে আমরা লুথার গুলিকেও কিন্তু হাইলাইট করতে পারি। লুথার গুলিকের কোশ্চেন 4 নম্বরে আসার জন্য খুবই উন্নত এবং গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তাহলে লোক প্রশাসনের সাথে আরেকটা কমন কোশ্চেন আসে, সেটা কি বলতো? লোক প্রশাসন হচ্ছে সরকারি প্রশাসন, লোক প্রশাসনের সাথে বেসরকারি প্রশাসনের একটা সমন্বয় বা পার্থক্যের বিষয়, সম্পর্কের বিষয়। ঠিক আছে, এই প্রশ্নটা খুব বেশি আসে যে লোক প্রশাসনের সাথে বেসরকারি প্রশাসনের পার্থক্য কোথায়। আমি এক কথায় বলবো, লোক প্রশাসন চ্যাপ্টার থেকে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে লোক প্রশাসনের কাজ হচ্ছে জনগণকে সেবা প্রদান করা। প্রয়োজনে রাষ্ট্র সাবসিডি প্রদান করে হলেও জনগণের সেবা দেওয়ার জায়গাটাতে স্থিতিশীল থাকে। কিন্তু বেসরকারি প্রশাসনের একমাত্র কাজই হচ্ছে মুনাফা অর্জন করা। হ্যাঁ, বেসরকারি প্রশাসন কোনো রাষ্ট্রকে সেবা প্রদানের জন্য বা জনগণকে সেবা প্রদানের জন্য তাদের কোনো বাধ্যবাধকতা নাই। তাহলে এক কথায় কি, বেসরকারি প্রশাসনের কাজ হচ্ছে মুনাফা অর্জন করা, লোক প্রশাসনের কাজ হচ্ছে জনগণের সেবা প্রদান করা। জনগণের সেবা প্রদানের ক্ষেত্রে অনেক সময় লোক প্রশাসন কি করে, অনেক টাকা ড্যামারেজ দেয়, ভর্তুকি দেয়, দিয়েও জনগণ যেন সুষ্ঠুভাবে সমস্ত জিনিস চাহিদা মতো পায় সেই ব্যবস্থাটা লোক প্রশাসন করে। কিন্তু বেসরকারি প্রশাসনের এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই। অলমোস্ট এই ঘটনাগুলো ছাড়া, কিছু কিছু জিনিস ছাড়া, হ্যাঁ আমলাতান্ত্রিক কিছু কিছু বিষয় ছাড়া আর সব ক্ষেত্রে আমরা দেখবো যে লোক প্রশাসন এবং নর্মাল প্রশাসনের মধ্যে খুব একটা পার্থক্য, বেসরকারি প্রশাসনের মধ্যে কাজের সিস্টেমে খুব একটা পার্থক্য নাই। শুধু দুইটা, তিনটা, 4টা জায়গায় আইনগত ক্ষেত্রে, হ্যাঁ তারপর হচ্ছে রাষ্ট্রীয় নীতির ক্ষেত্রে টুকটাক কিছু পার্থক্য ছাড়া প্রত্যেকটা প্রশাসনই আসলে একই রকমের কাজ করে, একই রকমেরই আমরা তাদেরকে একই রূপেই দেখতে পাই। তাহলে লোক প্রশাসন এবং বেসরকারি প্রশাসনটাও তোমরা আশা করছি বুঝতে পারবে। এবং তারপরেও যদি কোথাও লোক প্রশাসন নিয়ে বা কোনো জায়গায় কোনো সমস্যা থাকে তোমাদের আমার সাবজেক্টে, তোমরা আমাকে কোশ্চেনের কমেন্ট বক্সে, এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবা। আমি চেষ্টা করব তোমাদেরকে সমস্ত সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। যদি কোনো প্রশ্ন নিয়েও সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা। আমি নেক্সট ক্লাসে চেষ্টা করব সেই কোশ্চেনের উপরে একটা ক্লাস নিয়ে নেওয়ার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আজকে এই পর্যন্তই থাকো। আল্লাহ হাফেজ।